আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থিওরি অফ ডাইং। তো থিওরি অফ ডাইং শুরুর আগে আমি একটা কোশ্চেন ছুড়ে দিতে চাই, একটা কোশ্চেন আমি করতে চাই। একটা কোশ্চেনটা হচ্ছে, ইন হুইচ ফেজ ডাইং ইজ অকার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনস ফর আস। আমরা যখন কোনো টেক্সটাইল ম্যাটেরিয়ালসকে কোনো ডাই সলিউশনে ডাইবাথে চুবাই, ডাইবাথে রাখি, তখন ডাই মলিকুলের সাথে আমার টেক্সটাইল ম্যাটেরিয়ালের কোন জায়গায় ইন্টারাকশনটা হয়, the interaction process of dye molecule with textile materials. These are questions and we have to know about that. এটা জানার আগে আমরা যদি এভাবে বলি যে একটা টেক্সটাইল fabric, what is the unit of fabric? We know yarn is the unit of fabric. Fabricকে যদি আমরা খুলি তাহলে আমরা পাবো হচ্ছে yarn, ফেব্রিক থেকে পাবো হচ্ছে ইয়ার্ন। যদি ইয়ার্নের ইউনিট যদি বলি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইয়ার্ন, দেন ইট উইল বি ফাইবার। ফাইবার ইজ দ্য ইউনিট অফ ইয়ার্ন। আমরা জানি ইয়ার্ন যদি আমরা ছুটাই, ইয়ার্ন যদি ওপেন করি আমরা পাবো হচ্ছে ফাইবার। এখন কথা হচ্ছে এই ফাইবারকে যদি ওপেন করি তাহলে আমরা কি পাবো, দিস ইজ দ্য কোশ্চেন। ফাইবার যদি ওপেন করি, এটার জন্য আমরা একটা সেলুলোজের এক্সাম্পল নিতে পারি। সেলুলোজের এক্সাম্পল কটন ফাইবার। কটন আমরা জানি কটন হচ্ছে একটা সেলুলোজিক ফাইবার। কটন ইজ এ সেলুলোজিক ফাইবার এবং এটা ডিগ্রি অফ পলিমার হচ্ছে অলমোস্ট অল অ্যাবাউট 5000, 5000, প্রায় মোর অর লেস 5000। স্ট্যান্ডার্ড যদি ধরি 5000, দ্য ডিগ্রি অফ পলিমার অফ কটন অর সেলুলোজ। এই যে ডিগ্রি অফ পলিমারের কথা বলতেছি, তার মানে এখানে রিপিট ইউনিট দ্যাট ইজ সেলুবায়োস। সেলুবায়োস থেকে হচ্ছে 5000। সেলুবায়োস কি? সেলুবায়োস হচ্ছে দুইটা বিটা গ্লুকোজের সমন্বয় হচ্ছে সেলুবায়োস। যদি আমরা লেখা ট্রাই করি, সবাই একটু খেয়াল করবে লেখাটা কি হবে। এরকম একটা বেঞ্জিন রিং, অক্সিজেন দিয়ে দাও, সবাই দিয়ে দাও, এভাবে সিম্পল দিয়ে দাও, দিয়ে দাও, ওকে, টান দাও, দিয়ে দাও। এখানে এস থাকবে, এখানে এস থাকবে, সবাই মুখস্থ করে ফেলবা, তারপর আবার দিয়ে দাও। যেহেতু এটা পাশে আছে তাহলে এটা এই পাশে উল্টা চলে যাবে, ওকে। এইচ আছে, এখানে ওএইচ দিয়ে দিলাম আমরা, কোনো সমস্যা নেই। এখানে এইচ, ওকে। এটা মনে হচ্ছে CH2OH, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে এইচ, এখানে এইচ, এখানে OH, এখানে পুরোটা চলে আসবে, এখানে CH2OH। সবাই এটা মুখস্থ করে ফেলতে হবে স্ট্রাকচারটা, সেলুলোজের স্ট্রাকচার। দিস ইজ ভেরি কমন, এটা সবসময় মনে রাখতে হবে, ওকে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সেলুবায়োস ইউনিট। এটা হচ্ছে সেলুবায়োস। সেলুবায়োস এখানে আরো থাকবে, আরো থাকবে, মিলে কটন হবে সেলুবায়োস। এই সেলুবায়োসকে বাংলায় পাওয়া যায় দুইটা বিটা গ্লুকোজ। এই যে একটা বিটা গ্লুকোজ, এই যে একটা বিটা গ্লুকোজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, একটা ফাইবারকে যদি আমরা ভাঙি, একটা ফাইবারকে যদি ওপেন করি, যদি শুরু থেকে আবার বলি, ফেব্রিককে ওপেন করলে পাবো হচ্ছে ইয়ার্ন, ইয়ারকে ওপেন করলে পাবো ফাইবার, আর ফাইবারকে ওপেন করলে কি পাবো আমরা, অনেকগুলা পলিমার। অনেকগুলা কি পাবো, অনেকগুলা পলিমার পাবো, ওকে। অনেকগুলো পলিমার চেইন পাবো যদি বলি। এখন কয়টা পলিমার থাকবে একটা ফাইবার, একটা পলিমার? এই স্ট্রাকচার চোখে দেখা যাবে? একটা ফাইবার তো দৃশ্যমান, তাহলে একটা ফাইবারের মধ্যে নিশ্চয়ই একটা পলিমার নাই, অনেকগুলো পলিমার এখানে যুক্ত হয়েছে। তাহলে একটা পলিমার লম্বায় সেখানে কতটুকু থাকতেছে? প্রায় 5000 সেলুবায়োস ইউনিট। 5000 সেলুবায়োস ইউনিট মানে হচ্ছে প্রায় 10,000 গ্লুকোজ ইউনিট, কারণ একটা সেলুবায়োস ইউনিটের মধ্যে দুইটা গ্লুকোজ থাকে। এভরি সিঙ্গেল সেলুবায়োস consists two beta glucose. That is, a cellulosic polymer chain consists 10,000 of beta glucose. Okay. কিন্তু একটা সিঙ্গেল পলিমার চেন দেখা যাবে না, দেখা যাওয়ার কথা না। তার মানে হচ্ছে একটা সেলুলোজের মধ্যে, একটা ফাইবারের মধ্যে, সেলুলোজিক ফাইবারের মধ্যে, একটা সেলুলোজিক ফাইবার একটু বড় করলাম, একটা ফাইবারকে জুম করলাম, মনে করো জুম করলে দেখলাম এখানে অনেকগুলা কি আছে, পলিমার চেন যুক্ত হয়ে হয়ে, যেমন একটা ইয়ার্ন ভাঙলে কি অনেকগুলো ফাইবার দেখা যায় না, একটা ইয়ার্ন। আমি একটা ইয়ার্ন নেই, একটা ইয়ার্ন, এই যে ইয়ার্ন নিলাম, জুম করলাম, তো এখানে কি পাবো, অনেকগুলো ফাইবার পাবো, ফাইবার ইন্টারঅ্যাকশন করে আছে, ইন্টারপারপস ইন্টারঅ্যাকশন করে আছে। সেম যদি আমরা একটা
কি নেই, একটা ফাইবার নেই। আর এটাকে জুম করি, দেখবো এটার মধ্যে পলিমার চেইন আছে, এরকম লম্বা লম্বা পলিমার চেইন। কয়টা? অলমোস্ট প্রায় 200 পলিমার চেইন পাশাপাশি থাকে, ক্রস সেকশনে পাশাপাশি থাকে, একটা ফাইবার প্রডিউস করে। তাহলে এখন যদি বলি একটা পলিমার চেনে এরকম গ্লুকোজ ইউনিট থাকে কয়টা? 10,000। ওকে, আচ্ছা এখন প্রশ্ন আমাদের যে কোশ্চেনটা ছিল, আমাদের ইন্টারঅ্যাকশনটা ডাইয়ের সাথে টেক্সটেমের ইন্টারঅ্যাকশনটা কোথায় হবে? আমরা জানি ডাই মলিকুল ফেব্রিকের সারফেসে না, নট ইন ইয়ার্ন সারফেস, ফাইবারও না, একেবারে ফাইবার ভিতরে যে মলিকুলার চেইন আছে, যে পলিমার চেইন আছে, সেই পলিমার চেইনের ভিতরে যেখানে রিঅ্যাকটিভ গ্রুপ আছে, রিঅ্যাকটিভ গ্রুপ ফাংশনাল গ্রুপ যেখানে আছে, সেই ফাংশনাল গ্রুপের সাথে ইন্টারঅ্যাকশনে যায়। তাহলে আমাদের এই সেলুবায়োস বা সেলুলোজের ফাংশনাল গ্রুপ হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ। এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এই একটা, দুইটা, তিনটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এখানেও একটা, দুইটা, তিনটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। যদিও এখানে মোর অ্যাক্টিভ লেস অ্যাক্টিভ বিষয়টা আছে, এটা আমরা পরে জানবো, এই লেকচারে না। এখন প্রশ্ন হচ্ছে একটা পলিমার চেনে এরকম গ্লুকোজ আছে 10,000, আর প্রতিটা গ্লুকোজের মধ্যে এই ফাংশনাল গ্রুপ 3টা করে, তাহলে কয়টা হলো? 30,000, রাইট? তাহলে একটা পলিমার চেনে 30,000 ফাংশনাল গ্রুপ থাকে। আমি বলছিলাম এরকম পলিমার চেন মোটামুটি কয়টা মিলে একটা ফাইবার হয়? 200 পলিমার চেন, পাশাপাশি 200 পলিমার চেন ইন্টার এন্ড ইন্ট্রামলিকুলার বন্ড দ্বারা তারা একটা ফাইবার গঠন করে। তাহলে 30,000 ইনটু 200 কত হয়? 1 2 3 4 5 6 দশক শতক হাজার অযুত লক্ষ, প্রায় 60 লক্ষ, প্রায় 60 লাখ ফাংশনাল গ্রুপস ইন এ সিঙ্গেল ফাইবার। একটা সিঙ্গেল ফাইবারের মধ্যে 60 লাখ ফাংশনাল গ্রুপ থাকে। তাহলে একটা ইয়ার্নে কয়টা থাকবে? অনেক। একটা ফেব্রিকে কোটি 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 এরকম ফাংশনাল রিঅ্যাকশন হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে ডাইটা আমরা ইউজ করবো, সেই রিঅ্যাকটিভ ডাই কোথায়, কার সাথে বিক্রিয়া করবে? আমাদের রিঅ্যাকটিভ ডাইটা ইন্টারঅ্যাকশন যাবে হচ্ছে এই ফাংশনাল গ্রুপের সাথে, তার মানে ইন হুইচ ফেজ ডাইং ইজ অকার? ইন মলিকুলার ফেজ। তার মানে ডাইং মলিকুল টেক্সটাইল ম্যাটেরিয়ালস এর কোন ফেজের সাথে ইন্টারঅ্যাকশনে যাবে? এটা হচ্ছে মলিকুলার ফেজের সাথে যাবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা জানলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা কটন ফাইবারের মধ্যে মলিকুলার চেইন থাকবে হচ্ছে 200, তারা ইন্টার এবং ইন্ট্রামলিকুলার বন্ড দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। আর একটা পলিমার চেইনের ভিতরে এরকম সেলুবায়োস ইউনিট থাকে 5000, আর প্রতিটা সেলুবায়োস ইউনিটের মধ্যে গ্লুকোজ থাকে 2টা করে। সেই ক্ষেত্রে একটা পলিমার চেইনের ভিতরে গ্লুকোজ থাকবে হচ্ছে 10,000, আর প্রতিটা গ্লুকোজ ইউনিটের মধ্যে ফাংশনাল গ্রুপ আছে 3টা করে, সেক্ষেত্রে 30,000। আর একটা ফাইবারের মধ্যে কয়টা বলছে পলিমার চেইন থাকবে? 200। টোটাল কত হয়? 60 লাখ ফাংশনাল গ্রুপস ইন এ সিঙ্গেল কটন ফাইবার। আর আমাদের জানি রিঅ্যাকটিভ ডাই, তাহলে ইন্টারঅ্যাকশন যাবে কোথায়? মলিকুলার ফেসে। এবং এইটাই ডাইংটা বেসিক্যালি মলিকুলার ফেসেই হয়, ডাইংটা সাধারণত মলিকুলার ফেসেই হবে, এটা হচ্ছে আমার মনে রাখতে হবে। এটা ফেব্রিকের সারফেসে না, ইয়ানের সারফেসে না, ফাইবারের সারফেসে না, কিন্তু ফাইবারের ভিতরে মলিকুলার সারফেসে, মলিকুলার ফেসে সাধারণত আমাদের ডাইটা কমপ্লিট হবে। আশা করি আমরা এই পর্যন্ত বুঝলাম। ওকে, এখন পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইন হুইচ ফেজ ডাইং ইজ অকার উইথ টেক্সটাইল ম্যাটেরিয়ালস, দ্যাট ইজ ইন্টারঅ্যাকশন পয়েন্ট আসলে কোথায় সেটা জানলাম। অ্যাকচুয়ালি ডাইংটা হবে মলিকুলার ফেসে, নট ইন ফেব্রিক, নট ইন ইয়ার্ন, নট ইন ফাইবার, অ্যাকচুয়ালি directly between the molecular phase and the molecular phase dying is occurred. This is very important. And now we want to discuss about important factors in dyeing process. Important factors in dyeing process. First of all, we know about shed percentage.
we know about shade percentage or depth of color. Or depth of color is very important for dye. This is very important for dye. Okay, which is shade percentage? We know the amount of dyes used to produce the color desired are usually expressed as a percentage of the weight of the dry material and abbreviated as percentage on the weight of fabric, or percentage dye on the weight of fiber. That is, for example, if you want to dye 1 kg text material and we need 100 kg ধরি, তাহলে easy হয়. If you want to dye 100 kg textile materials which need 2 kg dyes, that is the shade percentage is 2%. It is the amount of dye used to dye 100 kg fabric is called shade percentage. That is, যদি 100 কেজি ফেব্রিক কে বা 100 কেজি টেক্সটাইল ম্যাটেরিয়াল কে ডাই করতে 2 কেজি ডাইয়ের প্রয়োজন হয়, শেড পার্সেন্টেজ 2. সেই হিসাবে শেড পার্সেন্টেজ ভাগ করা যায় 3 ভাবে: লাইট শেড, মিডিয়াম শেড এন্ড ডিপ শেড. লাইট শেড, সেখানে ডাইয়ের পরিমাণ সাধারণত 0.5% থাকে, 0.5%, লেস দেন 0.5%, অর্থাৎ একদম শুরু থেকে বা জিরো থেকে একটু বেশি, হ্যাঁ, লেস দেন 0.5% পর্যন্ত হচ্ছে লাইট শেড, 0.6 থেকে 1.5% হচ্ছে মিডিয়াম শেড এন্ড অ্যাবভ 1.5% হচ্ছে ডিপ শেড সাধারণত ধরা হয়. কারণ শেড পার্সেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট অফ color required to the dye of textile materials and abbreviated as on the weight of fabric. This is very important. Okay, now we know about the other terms: absorption, sorption, desorption, exhaustion, fixation and total fixation. This is very important. Okay, এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি. আমরা একটা ডাই বাথ নেই, একটা ডাই বাথ মনে করলাম, একটা ডাই বাথ, এর ভিতরে ডাই মলিকুল আছে, ডাই সলিউশন আছে, ডাই সলিউশন এগুলো ডাই মলিকুল, ডাই সলিউশন আছে, আর এই হচ্ছে আমার টেক্সটাইল ম্যাটেরিয়াল বা ফেব্রিকটা. তাহলে ফেব্রিকটা যখন এখানে চুবাবো, তাহলে শুরুতেই আমার ডাই মলিকুল কি ভিতরে ঢুকে যাবে না কন্টাক্টে আসবে? অফকোর্স আগে কন্টাক্টে আসবে. এই ডাই মলিকুলগুলো যখন আমার এই ফেব্রিকের কন্টাক্টে আসতেছে তাকে বলছে আমরা অ্যাডসর্পশন. When the dye molecules come in the contact of the fiber is called adsorption. যখন ডাই মলিকুলগুলো আমার ফেব্রিকের সারফেসে আসতেছে, কন্টাক্টে আসতেছে, এটা বলছে আমরা অ্যাডসর্পশন. দেন এর ভিতরে ঢুকবে, তো ভিতরে যে ঢুকলো সেটা হচ্ছে সর্পশন. তো ভিতরে যারা ঢুকবে, ঢোকার পরে কি করবে? সাধারণত ইন্টারঅ্যাকশনে যাবে বা থাকবে হোয়াটএভার ইট ইজ. যে পরিমাণ ডাই মলিকুল ফাইবারের ভিতরে ঢুকলো সেই পরিমাণ ডাই মলিকুল কি ভিতরে থেকে যাবে? সবাই ইন্টারঅ্যাকশন করতে পারবে? অবশ্যই না, কিছু বের হয়ে যাবে. তো কিছু ডাই মলিকুল বের হয়ে যাবে, এটাই স্বাভাবিক. যারা বের হয়ে থাকবে ডিসঅপশন, এটা হচ্ছে ডিসঅপশন. আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি এখন যদি বলতে চাই একদম ইনিশিয়ালি, অ্যাবজর্পশন হচ্ছে ডাই মলিকুল যখন ফাইবারের কন্টাক্টে আসলো হচ্ছে অ্যাবজর্পশন. যখন ভিতরে ঢুকলো সর্পশন, কিছু ডাই মলিকুল বের হয়ে গেল, এটা হচ্ছে ডিসঅপশন. এখন এর ভিতরে কি পরিমাণ ডাই মলিকুল আছে, বের হওয়ার পরে কি পরিমাণ ডাই মলিকুল আছে ফাইবারের ভিতরে, সেটা হচ্ছে এক্সজর্পশন. সেটা কি এক্সজর্পশন? এক্সজর্পশন কিভাবে মাপতে পারি আমরা? খুবই সিম্পল. মনে করলাম আমাদের এক্সজর্পশন হয়ে গেছে, কাপড় উঠাই ফেললাম. একদম শুরুতে যখন এই মলিকুলটা ফাইবারটা আমরা বা ফেব্রিক এখানে দেই নাই, তখন এইখানে কি পরিমাণ ডাই ছিল সেটাকে বলা হচ্ছে আমরা সি নট, concentration of dye in the dye bath initially. After dyeing আমি টেকনোলজি উঠাই ফেললাম. উঠানোর পরে এখন যে পরিমাণ ডাই মলিকুল এটা উঠাই ফেললাম. এখানে কিছু ডাই মলিকুল কোথায় আছে? এবার ফেব্রিকের ভিতরে. এই ফেব্রিকের ভিতরে কি পরিমাণ ডাই মলিকুল আছে এটা হচ্ছে এক্সজর্পশন. এখন কথা হচ্ছে ইনিশিয়ালি একদম শুরুতে এর ভিতরে ডাই মলিকুল যেটা ছিল তার কনসেন্ট্রেশন হচ্ছে সি নট. টাইম কমপ্লিট করার পরে আমি আমার ম্যাটেরিয়ালটাকে উঠাই ফেললাম. এখন এখানে কি পরিমাণ ডাই মলিকুল আছে? এটা হচ্ছে সিএস, কনসেন্ট্রেশন অফ ডাই আফটার ডাই.
কনসেন্ট্রেশন অফ ডাই সলিউশন আফটার ডাই। তাহলে শুরুতেই ছিল, ডাইং করার পরে এতটুকু আছে, তাহলে একজোশন কতটুকু, ফাইবার কতটুকু আছে, খুবই সিম্পল, এটা রেডিও দিতে হবে, তাই না? একদম শুরুতে কনসেন্ট্রেশন অফ ডাই সলিউশন দিস, আফটার ডাই কনসেন্ট্রেশন অফ ডাই সলিউশন দিস। তাহলে কমলো কতটুকু, যতটুকু কমলো ওইটাই কি এই ফেব্রিকের ভিতরে বা ম্যাটেরিয়ালের ভিতরে আছে, এটা হচ্ছে এক্সজোশন। তাহলে বলতে পারি হচ্ছে আমরা C0 মাইনাস CS, এটা এক্সজোশন। যদি পার্সেন্টেজে বলি, যদি বলি পার্সেন্টেজে প্রকাশ করো, তারপরে যে পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে এই এটাকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে ভাগ দিতে হয়, কি নিয়ম, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ভাগ দিয়ে একসাথে গুণ দিয়ে দিলে কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের এক্সজোশন পার্সেন্টেজ। দিস ইজ কল্ড এক্সজোশন। ওকে, এবার এটাকে আমরা ওয়াশ করব, জানি ওয়াশ করার পরেও কিছু ডাই মলিকুল চলে যাবে, ওয়াশ করলে কিছু ডাই বের হয়ে যায় জানি আমরা। তো আফটার ওয়াশিং যে পরিমাণ ডাই মলিকুল থাকবে এখানে এক্সিস্ট, সেটা হচ্ছে ফিক্সেশন। ওয়াশিং এর পর এটা কি করতে হবে, কাজ তো শেষ না, ফিনিশিং এ যেতে হবে। আফটার ফিনিশিং, আফটার কমপ্লিটিং দ্য অল দ্য প্রসেস, দেন সব প্রসেস কমপ্লিট করার পরে ফাইনালি আমার এই ম্যাটেরিয়ালের ভিতরে যে পরিমাণ ডাই মলিকুল থাকবে সেটা হচ্ছে টোটাল ফিক্সেশন। এই টোটাল ফিক্সেশন হওয়ার পরেই এখন এটা কি যাবে, চেকে যাবে যে এটার ফাস্টনেস কোয়ার্টিস কতটুকু, আমি ডাই যে করলাম সেটা স্টেবিলিটি কিরকম, তার ওয়াশ ফাস্টনেস কিরকম, তার পারস্পেশন ফাস্টনেস কিরকম, তার রাবিং ফাস্টনেস কিরকম, এরকম যত ফাস্ট কোয়ার্টিস আছে সবগুলো চেক করে দেখতে হবে ইয়েস আমার ডাইটা কি ওকে, ইজ নট ওকে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অলরেডি শিখে আসছি। আমরা শেড পার্সেন্টেজ, অ্যাডসর্পশন, sorption, desorption, exhaustion, fixation, total fixation, and fastest, different fast quantities. Okay, fine. Now, exhaustion সম্পর্কে আমরা আরেকটু জানবো। ওকে, exhaustion সম্পর্কে আরেকটু আমরা জানবো। exhaustion ইকুয়েশন অলরেডি আমরা দেখে আসছি। exhaustion is equal to C naught minus CS বা C naught into 100, যেটা পার্সেন্টেজে প্রকাশ করি আমরা। ওকে, অলরেডি আমরা এটা শিখে আসছি, রাইট? ওকে, এখন আমরা exhaustion সম্পর্কে একটু যদি জানি, আমরা যদি একটা ডাই বাথ কল্পনা করি, ডাই বাথ আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালটা আছে আর আছে আমাদের ডাই মলিকুল। ওকে, এটাকে আমরা একটু কার্ভের সাহায্যে প্রকাশ করতেছি, কার্ভের মাধ্যমে। এটি হচ্ছে exhaustion, আচ্ছা, এখন কোশ্চেন, একদম শুরুতে কনসেন্ট্রেশন অফ ডাই ইন দা সলিউশন কত? ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ ডাই ইন দা সলিউশন, কনসেন্ট্রেশন অফ ডাই ইন দা সলিউশন। আর কনসেন্ট্রেশন অফ ডাই ইন দা ফাইবার অর ফেব্রিক কত? 0। শুরুতে ফাইবারের ভিতরে কোনো ডাই ঢুকে নাই। কনসেন্ট্রেশন অফ ডাই ইন দা ফেব্রিক ইজ 0। শুরুতে ফাইবারের ভিতরে কোনো ডাই নাই, 0, CF। ওকে, টাইম স্টার্ট। এখন টাইম যদি স্টার্ট করি, ইনিশিয়ালি কি হবে, গ্র্যাজুয়ালি আমার ডাই সলিউশন থেকে ডাই মলিকুলগুলো ফাইবারের ভিতরে ঢুকবে। তার মানে হচ্ছে আমার ডাই সলিউশনের কনসেন্ট্রেশন রেট আস্তে আস্তে ডিক্রিজ হবে, আর ডাই কনসেন্ট্রেশন ইন দা ফাইবার আস্তে আস্তে কি হবে, ইনক্রিজ হবে, ইনক্রিজ হবে, ইনক্রিজ হবে। এটা হচ্ছে ইনিশিয়াল রেট অফ ডাইং, তারপর আস্তে আস্তে ডিক্রিজ হবে, কমতে থাকবে, এক সময় এই যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা কি কন্ডিশন? ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা হচ্ছে এক্সজস্টন রেট, এটা হচ্ছে এক্সজস্টন রেট। শুরুতে কনসেন্ট্রেশন অফ ডাই, ডাই সবচেয়ে বেশি কোথায় ছিল? সলিউশনের ভিতরে, সলিউশনে। এখনো তো ডাই শুরু হয় নাই, তার মানে ফেব্রিক ভিতরে কোনো ডাই ঢুকে নাই। দ্যাট ইজ শুরুতে কনসেন্ট্রেশন অফ ডাই ইন দ্য সলিউশন ইজ হাই and concentration of dye in the fabric 0. তো ডাইং টাইম শুরু হলো, টাইম স্টার্ট, এটা আস্তে আস্তে ডিক্রিজ করবে, অর্থাৎ সলিউশন থেকে ডাই মলিকুল ভিতরে ঢোকা শুরু করবে। তার মানে ফেব্রিকের ভিতরে ডাই মলিকুল আস্তে আস্তে ইনক্রিজ করবে। ইনিশিয়ালি খুব ইনক্রিজ হয়, খুব বেশি হয়, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে কমতে এক সময় কি হয়ে যায়, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে যায়। কি চলে যায়? ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে যায়। একে বলা হয় এক্সজস্টন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এক্সজস্টন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, প্রত্যেক ইকুইলিব্রিয়াম অবস্থায়, সাম্য অবস্থায় একটা কি পাওয়া যায়, সাম্য অবস্থার একটা কনস্ট্যান্ট পাওয়া যায়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাওয়া যায়। কে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে? এটা হচ্ছে কি CF বা CS, concentration of dye in the fabric, concentration of dye। এটা যদি ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, অফ কোর্স ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যখন পৌঁছাবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন পৌঁছানোর পরে আমাকে মাপতে হবে যে আমার কিসের ভিতরে, আমার ফেব্রিকের ভিতরে কি পরিমাণ
ডাই আছে এবং সলিউশনের মধ্যে কি পরিমাণ ডাই বাকি আছে। এটা হচ্ছে আফটার অর ইন রিচ after reaching the equilibrium condition, then we have to calculate the equilibrium constant. We have to calculate the equilibrium constant after reaching equilibrium condition. এই equilibrium condition এ পৌঁছানোর পরেই আমাদেরকে equilibrium constant মাপতে হবে। তাহলে CF by CS। আচ্ছা, অলরেডি আমরা জানি exertion CF মানে কি মনে আছে? এইটা শুরুতে কি পরিমাণ ডাই ছিল আর এখন কি পরিমাণ ডাই আছে, বিয়োগফল হচ্ছে এটা। তাহলে যদি লিখে একটু কষ্ট করে আমরা কি বাই দেখি, C naught minus CS by CS, এটা পেয়ে ঠিক আছে। ওকে, আমরা একটু দেখে আসছি এক্সপ্রেশন হচ্ছে এক্সজশনের ইকুয়েশনটা হচ্ছে C naught minus CS by C naught। C naught কি মনে আছে? C naught হচ্ছে concentration of dye in a dye solution initial concentration of dye in its dye solution, এটা হচ্ছে concentration of dye solution in a dye bath after reaching equilibrium condition, সেটা বলছি আমরা, or after dyeing। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করে নিচ্ছি, এটাকে ভাগ করছি C naught দিয়ে দুটোকে ভাগ করে দিচ্ছি, C naught ভাগ C naught মাইনাস CS by C naught, C naught C naught কাটা তাকে 1 মাইনাস CS by C naught, তার মানে এটা দুটো পাশে নিয়ে যায় মাইনাস হয়ে যাবে প্লাস CS by C naught is equal to 1 মাইনাস E। এই কোশ্চেন আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, এটা পাশে গেলে প্লাস হয়ে যাবে আর এই পাশে মাইনাস হয়ে যাবে, এটা জানলাম। আর কে এটাকে আমরা জানি, কে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেখানে কি পাইছি আমরা, এটাকে C naught minus CS ভাগ CS ইনটু L হচ্ছে লিকার রেশিও, এই কনস্ট্যান্টটা এর সাথে এই লিকার রেশিওটা এই কনস্ট্যান্টের সাথে সম্পর্কযুক্ত, এটা হচ্ছে লিকার রেশিও। ওকে, তো এখন আমরা যে কাজটা করতেছি একটু ক্যালকুলেশন করতেছি, আমরা ইকুয়েশনটাকে এক্সজশনের সাথে একটা রিলেশন দিতে যাচ্ছি, আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে এই এক্সজশন একটা রিলেশন বের করতে যাচ্ছি। তো আমরা কি করলাম, এটাকে C naught দিয়ে ভাগ দিলাম। তো C naught এখানে ছিল না, এই জন্য একটা C naught এখানে নিয়ে আসলাম, কাটাকাটি করলে চলে যায়, তো সমস্যা নাই। আর CS তো আগেই ছিল, L আগেই ছিল। তাহলে এই জিনিসটা কোথায় আছে দেখি তো, এই জিনিসটা যে এখানে আছে, এই যে রাইট, C naught minus CS ভাগ C naught is equal to E। ওকে, আবার আমরা দেখে আসলাম CS ভাগ C naught is equal to 1 minus E। তাহলে C naught ভাগ CS হলে কি হবে, 1 বাই উল্টো হয়ে যাবে, এখানে CS বাই C naught 1 minus E, C naught উপরে, তো C naught ভাগ CS 1 ভাগ 1 minus E, এটা মানে হচ্ছে এইটা, এখান থেকে পাইলাম। আর L তো আগেই ছিল আমাদের, L কি আগেই ছিল। ওকে ফাইন, তাহলে এই E and L উপরে আর 1 minus E নিচে। একটু ক্যালকুলেশন করি আবার, এই K তো এখানে ছিল, তাহলে K দিয়ে গুণ করে দেই, K দিয়ে 1 এ গুণ করলে K মাইনাস K ইনটু E ইজ ইকুয়াল টু EL। তাহলে ভাই, তাহলে এই E কে ও পাশে গেলে K প্লাস হয়ে যাবে না, তাহলে EL প্লাস E K ইজ ইকুয়াল টু K, এখানে E কমন যায়, কি থাকে L প্লাস K ইজ ইকুয়াল টু K, E ইজ ইকুয়াল টু K বাই K প্লাস L। দেখেন তারা কি পেলাম, এটা জিনিস দেখে তো, যেহেতু কনস্ট্যান্ট তার মানে এক্সজশনের সাথে লিগারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যদি লিগার রেশিও আমরা ইনক্রিজ করাই, বাড়াই দিই, তাহলে আমাদের এক্সজশন কি করবে, ডিক্রিজ করবে, এক্সজশন কম হবে। যদি আমরা লিগার রেশিও বাড়াই, আমার এক্সজশন কম হবে, তার মানে লিগার রেশিও কিন্তু ওখানে বাড়াইলে পরে কমলে হচ্ছে, তাই না? আমার এক্সজশন রেট কমে যাচ্ছে। লিগার রেশিও যদি ইনক্রিজ করি, এক্সজশন রেট ডিক্রিজ করবে। নট অনলি দ্যাট, আমাদের লিগার রেশিও যদি বাড়াই, আমার কিন্তু যে কেমিক্যালের পরিমাণটা, যে পরিমাণ কেমিক্যাল অ্যাড করতে হবে, সেটাও কিন্তু আমাদের বেড়ে যাবে, তাই না? এটাও কিন্তু আমাদের বেড়ে যাবে। সেম রেসিপিতে একটা এটা আমি দিয়ে দিই, তো হোমওয়ার্ক একটা সেম, জাস্ট ট্রাই, ভেরি ইজি। যে রেসিপি হচ্ছে মনে করো সোডিয়াম ক্লোরাইডের অ্যামাউন্ট হচ্ছে 20 গ্রাম পার লিটার, এটা আমার লাগবে। ম্যাটেরিয়াল হচ্ছে 20 কেজি, ধরলাম 20 কেজি ম্যাটেরিয়াল, এটা আমাদের স্যাম্পল ওয়েট, ম্যাটেরিয়াল ওয়েট। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 20 গ্রাম পার লিটার। এখন কেউ যদি 1:20 তে ডাইং করে, তাহলে তার রিকোয়ার্ড কেমিক্যাল কত, আর 1:5 এ ডাইং করে তার রিকোয়ার্ড কেমিক্যাল কত, ক্যালকুলেট করলে বের হয়ে যাবে। দেখা যাবে যার লিকার রেশিও যত কম, তার রিকোয়ার্ড কেমিক্যালও তত কম লাগবে। যার লিকার রেশিও যত বেশি, তার রিকোয়ার্ড কেমিক্যাল অনেক বেশি লাগবে। তো কম লিকার রেশিওতে ডাইং করতে পারলে দ্যাট ইজ ভেরি গুড। সেই ক্ষেত্রে আমার এক্সজশন বেশি হবে, আমার কেমিক্যালসও কম লাগবে। এই হচ্ছে আমাদের মোটামুটি থিওরি অফ ডাইং। আমাদের যেহেতু ওয়াইট 2 তে আছে, আমরা এখানে আর বিস্তারিত যাবো না। এর মধ্যে আমাদের মোটামুটি সবকিছু হয়ে গেছে।
তাহলে আমরা দেখলাম যে ডাইং, যদি একটু সামারি করি, 1 নাম্বার আমাদের ডাইংটা কোন ফেসে হবে, মলিকুলার ফেসে হবে। ডাইংটা কোন ফেসে হবে, মলিকুলার ফেস হবে। ফেব্রিক অর ইয়ার্ন অর ফাইবার না, ফাইবার ভিতরে যে মলিকুলার ফেস আছে, পলিমার চেইন আছে, তার মধ্যে ফাংশনাল গ্রুপ আছে, আমাদের ওইখানে ডাইং আর ডাইয়ের সাথে আমাদের টেক্সটের ম্যাটেরিয়াল যে ইন্টারাকশনটা কোথায় হবে, মলিকুলার ফেসে হবে। মলিকুলার ফেস হবে, এটা আমরা জানলাম। এবং আমরা জানলাম যে একটা কটনের উদাহরণ দিয়ে দেখলাম একটা কটন ফাইবারের ভিতরে কি পরিমাণ ইন্টারাকশন হইতে পারে বা কি পরিমাণ ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা আছে, এবং একটা কটন ফাইবার, একটা সিঙ্গেল কটন ফাইবারের ভিতরে কতগুলা পলিমার চেইন থাকে এবং কতগুলা ফাংশনাল গ্রুপ থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সজশন, সরি, তারপর আমরা পড়ছি হচ্ছে শেড পার্সেন্টেজ। ইম্পর্টেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে শেড পার্সেন্টেজ আমরা বললাম, লাইট শেড, মিডিয়াম শেড, ডার্ক শেড বা ডিপ শেড। তারপর আমরা পড়া হচ্ছে সবশন, অ্যাডসর্পশন, সবশন, ডিসঅর্পশন, এক্সজশন, ফিক্সেশন, টোটাল ফিক্সেশন এন্ড ফাস্টনেস প্রপার্টিজ। এটা হচ্ছে ফাইনাল চেক দিব আমাদের ডাই স্টেবিলিটি কিরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা শিখে আসছি। ফাইনালি এক্সজশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এক্সজশন যদি ভালো না হয় তাহলে আমাদের কিন্তু ডাইও ভালো হবে না। এক্সজশন হচ্ছে সেইটা আফটার কমপ্লিটিং ডাই বিফোর ওয়াশিং কি পরিমাণ ডাই মলিকুল আমার ফাইবারের ভিতরে আছে। After completing dye before washing, the amount of dyes into the textile materials or fiber is called exhaustion. So exhaustion যদি ভালো না হয়, আবার ফিক্সেশন কিন্তু আলটিমেটলি খারাপ হবে। তো এক্সজশনটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এক্সজশনের যে ক্যালকুলেশন এবং এক্সজশনের সাথে আমার লিগারেশনের যে সম্পর্ক সেটা আমরা বের করে ফেলতে পারলাম। এগুলো আমাদের ইন ফিউচার অনেক কাজে লাগবে আশা করি। আশা করি সবাই আমার লেকচারটি বুঝতে পেরেছো এবং সবাই একটু ভালো করে দেখবে, বই পড়বে। সেই ক্ষেত্রে তোমরা ট্রটমেন্টের যে বইটা আছে সেটা দেখতে পারো, তোমরা ব্রডব্যান্ডের যে বইটা আছে সেটাও দেখতে পারো। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।